তাদের কাটা যৌনাঙ্গ ঝুলে আছে বাংলাদেশের সিলেট শহরের কোনো এক ভবনের ছাদে। বিস্তারিত জানাবে আমাদের সিলেটের প্রতিনিধি। মাস কয়েক আগে সিলেট সিটি রোডে হাজার হাজার মানুষের ভিড়ে খুন হয় একজন এসপির। এক মাস পর আদালত এসপির খুনের দায়ী হিসাবে অভিযোগ করেছিলেন এসপির মেয়ে নীলা, তার প্রেমিক রাফিকে, ও তার সাথে আরও একটি অভিযোগ দিয়েছিল রাফি ও তার দুই বন্ধু শিয়াম জিসানের উপর। নীলাকে ধর্ষণের দায়ে আদালত 3 জনকে দেয় 10 বছরের কারাদণ্ড। কিন্তু এক মাস পর জেল থেকে পালায় রাফি ও তার দুই বন্ধু। তখন আমরা শুনেছি রাফির দুই বন্ধু শিয়াম ও জিসান মারা গেছে পুলিশের গুলিতে। কিন্তু আজ আসলো আমাদের সামনে নতুন সিন। 3 দিন আগে ব্যাংককে মৃত্যু হয়েছে শিয়াম আর জিসানের। তারপর কে যেন ওখান থেকে তাদের যৌনাঙ্গ নিয়ে এসে ওখানে ঝুলিয়ে রেখেছে। বলে রাখা ভালো, জিসান আর শিয়াম জেল থেকে পালিয়ে ব্যাংককে গিয়ে নিজেদের নতুন নাম রাখলো আরাফাত আর স্বামী। কে কিভাবে তাদের খুন করলো জানতে আমাদের সাথেই থাকুন। নিউজটা দেখতে সাহেল একদম অবাক, কিছুই যেন তার মাথায় আসছে না। আজ থেকে 6 মাস আগে শিয়াম আর জিসান মারা গেছে। তারা কেমনে 3 দিন আগে মারা যাবে? কি চক্রান্ত চলছে সাহেলের সাথে সে নিজেও জানে না। আর হয়তো আপনারা বুঝে গেছেন ওই আত্মাটা দুটোই আসলে কারা। যা বুঝেছেন, এবার চলেন গল্পে হাজিরা দিই। রাত 10টায় মিতু লামিয়া আন্টিকে বাসায় পাঠিয়ে দেয় আর বলে সে আজ সাহিলের সাথে থাকবে। লামিয়াও চলে গেল বাসায়। সাহিল তখন ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যে আবার সেই স্বপ্ন। আজ শুধু স্বপ্ন নয়, একটা মেয়েকেও দেখতে পেল অন্ধকারে বসে আছে। কিন্তু মেয়েটা কে, কী বা তার পরিচয় কিছুই জানে না সাহিল। জানার আগ্রহ নিয়ে স্বপ্নের মাঝে সামনে পা বাড়ালো সাহিল। 2-1 কদম সামনে যেতেই শুনতে পেল একটা পিচ্চি মেয়ের ভয়ঙ্কর হাসি। হাসতে হাসতে মেয়েটা সাহিলকে বলছিল, ভাইয়া আমি আর পারছি না, খুব ব্যথা হচ্ছে, ছেড়ে দাও ভাইয়া, প্লিজ ভাইয়া। কে তুমি? খুব শীঘ্রই জানতে পারবি আমরা কারা। কি ক্ষতি করেছি তোমাদের আমি? এমন ক্ষতি করেছিস যা সর্বনিম্ন শাস্তি হলো মৃত্যু। তখন দূরে বসা মেয়েটি বলে উঠল, দেখ কেমন মৃত্যু হবে তোর। বলে একটা নতুন দৃশ্য দেখালো। সেখানে ওই 2 বোন মিলে নির্মমভাবে হত্যা করেছিল সিয়াম আর জিসানকে। তাদের মৃত্যুর দৃশ্য দেখে কেঁপে উঠল সাহিল। তখন মেয়েটি বলল, ভয় পাচ্ছিস? তোর এমন মৃত্যু হবে না, এর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু তোর জন্য অপেক্ষা করবে। এমন হাল করব তুই নিজেই নিজেকে শেষ করে দিতে চাইবি, অথচ আমরা তা হতে দিব না। সাহিলের এরকম ভয়ানক কথা শুনে আর দৃশ্য দেখে কাঁপতে কাঁপতে ঘামতে শুরু করলো। তখন আর হুঁশ ফেরে দেখলো মিতু পাশে বসে আছে। কি হয়েছে? কিছু না। টাকা জমা দিয়েছিলে কি? টাকা তো সেই বিকেলে জমা দিয়ে আসছি, কিন্তু এখন বলছো কেন? না, হঠাৎ মনে পড়লো তাই জিজ্ঞেস করলাম। কয়টা বাজে? 11:30। 1 গ্লাস পানি হবে কি? দিতাছি। মিতু পানি দিয়ে বলল, খারাপ লাগছে কি? আমি ডক্টরকে খবর দিই? না, লাগবে না। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ো, আমি একটু বাইরে থেকে আসছি। না, আমার ঘুম লাগছে না। মাথা টিপে দিই, ঘুম চলে আসবে। দাও। মিতু সাহিলের মাথা টিপে দিতে দিতে তার সাথে গল্প করছিল। দেখতে দেখতে একটা সময় সাহিলের 2টি চোখ বন্ধ হয়ে এলো। এটা দেখে মিতু চুপি চুপি সেখান থেকে উঠে কেবিনের বাইরে গেল আর সেখানে গিয়ে কাকে যেন কল দিল। কোথায় ও? ঘুমিয়ে আছে। তাহলে চলে আসো এখানে। না, ও একা। তা কি হচ্ছে? এখানে আসো, আজ রাতে অনেক মজা হবে। ভাই কল দিয়েছিল কি? সে পেয়ে গেছে। তখন মিতু বুঝতে পারলো তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাহলে আমি রাখছি এখন, কাল কথা হবে। বলে ওপাশে লোকটিকে কিছু বলার সুযোগ না দিয়ে মিতু কলটা কেটে দিল। পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই। তার মানে তার ধারণা ভুল ছিল। তার কথা পেছনে দাঁড়িয়ে কেউ শুনছিল না। মিতুর ধারণা ভুল ছিল না, তার পেছনে একটা অদৃশ্য আত্মা দাঁড়িয়েছিল। সে সব শুনছে। মিতু সেখান থেকে চলে যেতেই নার্স রূপে ধারণ করে
সাহিলের কেবিনে ঢুকলো ওই আত্মাটা। সেখানে গিয়ে দেখলো সাহিল ঘুমাচ্ছে, আর তার পাশে একটা বেডে মিতু শুয়ে আছে বলে। ম্যাম, এই ওষুধগুলো নিয়ে আসেন। এখনই আনতে হবে কি? জি অবশ্যই। আচ্ছা, আমি নিয়ে আসছি। বাইরে গেল ওষুধ আনতে মিতু। মিতু যেতেই ওই নার্সরূপী আত্মা আঙুল দেখিয়ে ইশারা করলো। তার ইশারায় পাশের জানালাটা খুলে গেল। আত্মাটা সাহিলের ঘুমন্ত অবস্থা নিয়ে চলে যায় সেখান থেকে। সাহিলের যখন ঘুম ভাঙল, নিজেকে 10 থেকে 15 তলা বিল্ডিংয়ের উপর ঝুলে থাকতে দেখা অবস্থায় আবিষ্কার করল। নিচ দিকে তাকাতেই মৃত্যু ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তার হাত দুটো বাঁধা আছে দুর্বল একটা বড়শি দিয়ে, যা মিনিট খানেকের ভিতরেই ছিঁড়ে যাবে। সাহিল চিৎকার দিয়ে বলতে লাগলো, বাঁচাও বাঁচাও, কেউ আছো কে আমাকে সাহায্য করার মতো? তখন সাহিল দেখতে পায় দানবের মতো একটা বিশাল ভয়ঙ্কর মাথা তার দিকে তাকিয়ে আছে। কে আপনি? তোর মৃত্যু। বলে তার রূপ চেঞ্জ করলো। সাহিল দেখতে সেই স্বপ্নের মেয়েটি মুখ সম্পূর্ণ আগুনে জ্বলে গেছে, তাই চেনা যাচ্ছে না। আমি কি ক্ষতি করেছি আপনার? কেন আমার সাথে এমন করছো? সময় আসলে বুঝতে পারবি। প্লিজ আমাকে ছেড়ে দাও। যা, ছেড়ে দিলাম। বলেই মেয়েটি সাহিলের হাতের বাঁধন খুলে দেয়। সাহিল 10 থেকে 15 তলা বিল্ডিংয়ের উপর থেকে নিচের দিকে পড়ে যেতে লাগলো। কিছু সেকেন্ডের ভিতরে মাটিতে পড়ে ছারখার হয়ে যাবে সাহিলের দেহটা। হ্যাঁ, সাহিল পড়ল, কিন্তু মাটিতে নয়, হসপিটালের বেডে। সে বেডে পড়তেই দরজা খুলে মিতু ভিতরে প্রবেশ করলো। সারা শহর খুঁজে এই ঔষধগুলো পেলাম না। মিতুর কথা শুনতেই সাহিলের হুঁশ ফিরল। তার কাছে মনে হলো ওটা স্বপ্ন ছিল, অথচ ওটা স্বপ্ন নয়, বাস্তব ছিল। এখন কি যে করি? কিছু করতে হবে না, তুমি এখানে এসে বসো। কেন? আমার খুব ভয় লাগছে। কি হয়েছে? কে যেন বারবার আমার স্বপ্নে এসে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। কে? জানি না, মেয়েটার মুখ সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে, তাই চিনতে পারছি না। খারাপ স্বপ্ন হতে পারে, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমাকে ছেড়ে কোথাও যেও না প্লিজ। আচ্ছা, আমি আছি এখানে। সাহিলের সারা শরীর থরথর করে কেঁপে জ্বর উঠল। ক্রমশ জ্বর বেড়েই চলছে। রাত যখন 1:30, মিতু ভেবে পাচ্ছে না কি করবে। এদিকে কোনো ডাক্তারও এখানে নেই। একজন নার্সকে নিয়ে আসলো। নার্স এসে সেলাইন দিয়ে বলল সকাল পর্যন্ত অপেক্ষা করতে। মিতু সাহিলের পাশে বসে হাত দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই সাহিল সম্পূর্ণ সুস্থ। ডক্টর চেক আপ করে বলল সে এখন বাসায় যেতে পারবে। বিকালে সাহিল তার রুমে বসে বসে ভাবছিল কি করা যায়। সব ঘটনা কি তার আম্মুকে খুলে বলবে? যদি বলে দিই তাহলে ওরা তো ভাইটাকে মেরে ফেলবে। না, সবকিছু নীরবে সহ্য করতে হবে আমার। কি সহ্য করতে হবে বাবা? না, কিছু না। তোকে আমি বেশ কয়েকদিন ধরে দেখছি খুব চিন্তিত। কি হয়েছে বাবা, বল না একটু। না মা, তেমন কিছু না। তুই আমার ছেলে না? উনি কেমনে বুঝতো আমি তার ছেলে না? তুই আমার বেস্ট ফ্রেন্ড, সো তোর সব সুখ দুঃখ আমার সাথে শেয়ার করবি। যদি সবকিছু শেয়ার করি মা, তুমি সহ্য করতে পারবে না, আমাকে তাড়িয়ে দেবে এই বাড়ি থেকে। কি রে, চুপ কেন, কিছু বল। আম্মু, জানি না আমি ভুল কিনা ঠিক, তবে তুমি দোয়া করো আমি যেন খুব শীঘ্রই আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। মায়ের কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল কথাটা। আমি জানি বাবা, তুই কখনোই খারাপ কিছু করবি না। তোর জন্য সব সময় আমি মন খুলে দোয়া করি। তখন সাহিলের ফোনে একটা কল আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে কে যেন বলে উঠল, কুত্তার বাচ্চা, আজ না ব্যাংক থেকে লোন নেওয়ার কথা? এ তোর বাপ বলছিল। আম্মু, 1 মিনিট, আমি কথা বলে আসছি। বলেই সেখান থেকে একটু দূরে সাহেল গেল। টাকা কি হলো? আজ সন্ধ্যায় পেয়ে যাবেন, কিন্তু আমার ভাই? তোর ভাইয়ের চিকিৎসা করাস নাই এখনো? অনেক কাজ বাকি আছে। আজ সন্ধ্যায় সিটি রোডে 3 নম্বর গলিতে শামীম রেস্টুরেন্টের সামনে টাকার গাড়ি রেখে চলে যাবি। বলে কল কেটে দিল।
কে কল দিয়েছে বাবা? একটা মিটিং আছে আম্মু, তাই আমাকে এখনই বের হতে হবে। আচ্ছা সাবধানে যাস বাবা। সাহিল প্রথমে একটা গাড়ির শোরুমে যায়। সেখান থেকে ভালো মানের একটা গাড়ি কিনে ব্যাংকে গেল। ব্যাংকে গিয়ে সকল ফর্মটি পূরণ করে টাকা তুলল। 1 টাকা 2 টাকা নয়, প্রায় 5 কোটি টাকা বিদেশি ব্যাংক থেকে বিজনেসের জন্য বলে লোন নিয়েছে। ব্যাংক থেকে বের হতে যাবে তখনই ব্যাংকের ম্যানেজার বলে উঠল, কি সাহিল সাহেব, ইদানিং দেখছি তো আপনি খুব বেশি টাকা তুলছেন। মানে বুঝলাম না। গতকাল আপনার সেক্রেটারি মিতু এসে টাকা তুলে গেলেন 20 কোটি, আর আজ আপনি লোন নিলেন 5 কোটি। তোমকে গেলে কি বলবে বুঝতে পারছে না, তখন পাশের একটা লোক বলে উঠল, আরে উনি বিজনেসম্যান, এখন টাকা তুলছেন, 2 দিন পরে সে আবার টাকা জমা করবেন, এটাই তো বিজনেস। হ্যাঁ ঠিক বলেছেন। সাহিলের মুখ যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এত টাকা সে কেমনে সামাল দিবে? যদি রাস্তার মাঝে কেউ ছিনতাই করে সব নিয়ে যায়? চিন্তা ভাবনা করতে করতে গাড়ি নিয়ে রওনা দিল সাহিল। একটা কথা তার মনে বারবার উঠছিল, মিতুকে বলেছিল টাকা ট্রান্সফার করে দিতে ওই অ্যাকাউন্টে। মিতু তা করে না। টাকা উঠিয়ে নিয়ে কি করলো? ওরাই বা কেনই বা বলে নাই এখনও টাকা পায়নি? হয়তো তা পেয়ে গেছে তাই বলে নাই, কিন্তু কিভাবে পেল? টাকা তো মিতু ট্রান্সফার করে নাই। তাহলে কি মৃত্যু ও ভিলেনদের সাথে হাত মিলিয়েছে? না, শক্ত কোনো প্রমাণ ছাড়া হুদাই সন্দেহ করা কাজ হবে না। সাহিল তখন নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল। সেখানে গিয়ে গাড়িটা একটা সাইডে রেখে তখন তার কাছে একটা কল আসলো। এখন লক্ষ্মী ছেলের মতো চুপচাপ বাসায় চলে যা। আমার ভাই বেঁচে আছে এখনো? আমার ভাইয়ের কোনো ক্ষতি করবেন না। ভাইয়া ভাইয়া, আমি আর পারছি না। ওরা বাবাকে মেরে ফেলেছে, এখন আমাকেও মারতে চায়। ভাই তোর কিচ্ছু হতে দিব না আমি। ভাইয়াকে জীবিত দেখতে চাস তো চুপচাপ এখান থেকে চলে যা। লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করলে এদিকে আর আমি ওদিকে লুকিয়ে লুকিয়ে গুলি করব তোর ভাইয়ের বুকে। ভাইয়া আমাকে বাঁচা প্লিজ। এই, এটাকে এখান থেকে সরাতো। তোমার 2টা পায়ে ধরি, আমার ভাইয়ের সাথে এমন করো না। পা ধরতে হবে না, যেটা বলবো সেটা করবি শুধু। আমি সব করতে রাজি আছি। তাহলে এখান থেকে চলে যা। চলে যাচ্ছি। বলে সেখান থেকে চলে যায় সাহিল। 5 মিনিট পর সেখানে আসলো মিতু। মিতু টাকা ভর্তি গাড়ি নিয়ে চলে যায় সেখান থেকে সোজা তাদের আড্ডায়। সেখানে সাহিল ভাই মানে রাফির ভাইকে বন্দি রাখা হয়েছে। হ্যাঁ, রাফি সাহিল সেজে অভিনয় করছিল তার ভাইকে বাঁচানোর জন্য। কিন্তু কিভাবে সুমন ওদের হাতে বন্দি হলো, সামনে সেটা নিয়ে আলোচনা করব। সাহিল মানে রাফি বাসায় যেতেই দেখলো সাহিলের আম্মু একজন বৃদ্ধ লোকের সাথে বসে গল্প করছে। বাবা এদিকে আয়। রাফি তাদের সামনে যেতেই লামিয়া বলল, এ হলো আমার একমাত্র ছেলে সাহিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আয়, বস। না আম্মু, আমি খুব টায়ার্ড এখন। বাবা এখানে বসো, তোমার সাথে কথা আছে। জি বলেন। ভাবি সাহেবা, আপনার কি মনে আছে ওই রাতের কথা? কোন রাতের কথা বলছেন ভাই? যে রাতে আপনার সন্তান জন্মগ্রহণ করেছিল। মনে আছে তো। সেদিন আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, যার জন্য আজও আমি অনুতপ্ত। কি ভাই সাহেব, কি করেছিলেন? ওই রাতে আপনার গর্ভে জন্ম নিয়েছিল একটি নয় 2টি সন্তান। একটা ছিল মৃত। ঘটনা জানতে পেরে আপনার স্বামী আমাকে বলে আমি যেন কাউকে কিছু না বলে এই মৃত সন্তানটাকে কবর দিয়ে দিই, যাতে আপনি জানতে পারেন যে আপনার একটা সন্তান মারা গেছে। মৃত সন্তানটাকে নিয়ে আমি আপনার কেবিন থেকে বেরিয়ে গেলাম। কিছুদূর যেতেই মৃত সন্তানটা কান্না করতে শুরু করলো, যা দেখে আমি পুরোই অবাক। আবার আপনার কেবিনের দিকে আসতে লাগলাম। তখন মুস্তাক নামে একজন ভদ্রলোক আমার হাতটা চাপটে ধরলো। আমি পিছনে তাকাতে মুস্তাক, ভাই সাহেব। কি? সন্তানটাকে আমার কাছে বিক্রি করে দাও, যত টাকা লাগে আমি দেব। সরি, পারবো না। দেখেন ভাই, ওদের 2টা সন্তানের মাঝে একটা মারা গেছে, এটা সবাই জানে। কিন্তু আমার যে একটা সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে, আমার স্ত্রীর জ্ঞান ফিরলে সে সহ্য করতে পারবে না।
ভাই আপনার পায়ে ধরি ভাই। কাঁদতে কাঁদতে মুস্তাক আমার পায়ে পড়ে গেল। তখন আমার মনে একটা শয়তানি বুদ্ধি চাপলো। আচ্ছা, সন্তান দিতে পারি, কিন্তু এর বিনিময়ে 1 লক্ষ টাকা লাগবে। আমার স্ত্রীর সুখের জন্য এই 1 লক্ষ টাকা কিছুই না, কিন্তু আজ আমি 20,000 দিতে পারবো। বাকি টাকা 1 মাসের ভেতরে দেব। ওকে, ডিল ডান। 1 মাসের ভিতরে বাকি টাকা না দিলে আমি ওদের সব তথ্য ফাঁস করে ফেলবো। কথা দিলাম 1 মাসের ভেতর দিয়ে দেব। সেদিন এই খারাপ কাজটা আজও আমাকে শান্তিতে ঘুমাতে দেয় না ভাবি সাহেব। লোকটার কথা শুনে যতটুকু না লামিয়া অবাক হয়েছে, তার চেয়ে অধিক অবাক রাফি। আমার সন্তান এখন কোথায়? 6 মাস আগে রাফি নামে একটা ছেলের মৃত্যুর খবর শুনেছিলেন কি? মনে হয় শুনেছিলাম। ওই মৃত্যুর রাফি ছিল আপনার সন্তান। আমার সন্তানটাকে আমি একবারও দেখলাম না। আল্লাহ, তুমি তাকে নিয়ে গেলা? আম্মু, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি তোমার ছেলে। কান্না করো না, তোমার ছেলে এখনো বেঁচে আছে, তোমার সামনেই বসে আছে। আমি তাহলে এখন আসি, আর পারলে আমাকে ক্ষমা করে দিবেন ভাবি। বলে লোকটি সেখান থেকে উঠে চলে গেল। এদিকে লামিয়া সোপায় হেলান দিয়ে রাফির কথা ভাবছিল। আম্মু, এত চিন্তা করছো কেন? আমার ছেলে রাফির কথা চিন্তা করছে বাবা। মা, তোমার ছেলে এখন তোমার সামনেই আছে বসে। ভাই নাই তো কি হয়েছে, আমি আছি তো। তুই সারা জীবন মায়ের আদর পেনি, কিন্তু এদিকে না জানি কোথায় কার ঘরে ছিল আমার রাফি। না মা, আমি তোমার আদর পাইনি, কিন্তু যেখানে ছিলাম খুব ভালোই ছিলাম। আচ্ছা, এসব বাদ দাও তো, আমি গেলাম রুমে। যা। রাফি রুমে ঢুকতেই কেউ একজন তাকে ঝাপটে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দিল। রাফি তাকিয়ে দেখে নীলাকে দেখি তো রাফি টাসকি খেয়ে যায়। ছি রাফি, ছি! শেষমেশ নিজের পরিবারের সাথে বেইমানি করলি। তুমি এখানে কিভাবে এলে? তুমি না মারা গেছো? মারা গেছি, এখন এসেছি মৃত্যুর প্রতিশোধ নিতে। কে তোমার মৃত্যুর জন্য দায়ী? একবার বলো, আমি তাকে ছাড়বো না। রাফিকে ছেড়ে দিয়ে মন খুলে হাসল নীলা। হাসছো কেন? কে তোমার মৃত্যুর জন্য দায়ী বলো? তুই। সেই আগের পুড়ে যাওয়া চেহারা নিয়ে হাজির হলো নীলা। এত ভয়ঙ্কর চেহারা দেখে রাফি ভয় পেয়ে গেল। হ্যাঁ, এই আত্মা দুইটা আর কেউ না, আমাদের গল্পের নায়িকা নীলা আর তার বোন শিমলা। পারবি তুই আমার মৃত্যুর দায় নিজেকে শেষ করতে? পারবে কি ভাইয়া? কথাটি বলে ভয়ঙ্কর কাটামাখা আর পোড়া চেহারা দিয়ে দেওয়াল থেকে বেরিয়ে আসলো শিমলা। পারবি কি তুই? না, আমি পারবো না, আমি পারবো না। তোমাকে পারতেই হবে ভাইয়া। পারতেই হবে তোকে। না, আমি পারবো না, আমি পারবো না। 2 হাত দিয়ে মানা করছে রাফি আর বলছে পারবো না। তখনই দরজা খুলে রুমে ঢুকলো মিতু। কি পারবে না শুনি? রাফি হঠাৎ মিতুকে এখানে দেখে তোতলাতে তোতলাতে বলে উঠল, আরে 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 কিছু না। তাহলে কার সাথে কথা বলছিলে? নিজেই নিজের সাথে। পাগল নাকি? হুম। আচ্ছা, একটা কথা বলি? আমিও একটা কথা বলতে চাই। আচ্ছা বলো, কি কথা? না, আগে তুমি বলো। আগে তুমি? আগে তুমি বলো। ওকে, টস দিয়ে দিই, যে জিতবে সে পরে বলবে। গুড আইডিয়া, কিন্তু কয়েন পাবো কোথায়? কয়েন লাগবে না, কাগজে লিখেই চলবে। কাগজের 2 দিকে 2টা নাম লিখে মিতু, তারপর টস দিয়ে রাফির নাম আসলো। এবার বলো তোমার কি কথা। আন্টি বলছে না কি আমাকে তার ছেলের বউ বানাবে। রাফি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি বললে? আমি হ্যাঁ বলে দিয়েছি, কিন্তু মিস্টার রাফি, তোমার নয়, আমি তো সাহেলের বউ হতে চাই। এটা কি করলে? কেন? তুমি কি আমাকে বিয়ে করবে না? বোঝার চেষ্টা করো, আমি তোমাকে। তুমি আমাকে ভালোবাসো না? আমার তো সন্দেহ হচ্ছে তুমি সাহেল কি না। আসলে আমার সাহেল আমাকে ভালোবাসতো, তুমি একটুও ভালোবাসো না। এই কথাটাই বলতে চেয়েছিলাম, আমি তোমার সাহেল না, তোমার সাহেল তো মারা গেছে 6 মাস আগেই। কি ভাবছো এত? ধুর পাগলি, আমি তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? এই তো লাইনে এলি। আচ্ছা, আমাদের বিয়েটা কবে? আন্টি নাকি কাল তার বোনের বাসায় বেড়াতে যাবেন, এখানে 5-7 দিন থাকবেন।
তিনি আসার পরেই আমাদের বিয়ের দিন ঠিক করবেন। যা করার আমাকে এই 6 দিনের ভিতরেই করতে হবে। আমাদের বিয়েতে কাকে কাকে দাওয়াত দেওয়া যায়? সারা শহরবাসীকে দাওয়াত দিব। বললেই হলো। আচ্ছা, তুমি একটু নিচে গিয়ে বসো, আমি ফ্রেশ হয়ে আসি। না, আমি এখানেই থাকবো, তুমি ফ্রেশ হয়ে নাও। যা ইচ্ছা তোমরা করো। কি করছো জানু? আমার দুজন সাথী মারা গেছে আত্মঘাতে। কারা? সিয়াম আর জিসান। ও নো, কখন মারা গেছে? 4 দিন আগে। তান্ত্রিক বাবাকে এখানেও আত্মাটাকে বন্দি করার চেষ্টা করেছি। তুমিও শেষ পর্যন্ত ভূতে বিশ্বাসী হয়ে গেলে? আরে আমি না, তোমার ভাই এটা করেছে, সেই ভয়ে তান্ত্রিক ডেকেছে। আমার ভাই যেমন বুদ্ধ, তুমিও তেমন। রাফি ওয়াশরুম থেকে মিতুকে বলল, তাও লিটা দেবে কি? দরজা খুলে হাত বাড়াতেই টাওয়াল তার হাতে চলে আসলো। রান্দায় কিন্তু আসছে না, কেউ একজন ধরে রেখেছে। মিতু ছাড়ো। সারা শব্দ নেই দেখে জোরে একটা টান দিল রাফি। সাথে সাথেই হোঁচট খেয়ে পড়ল নীলা। আরে পড়ে নাই, রাফি ধরে ফেলছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, হিন্দি সিরিয়ালের মতন। নীলা যেন তার প্রতিশোধ ভুলে গিয়ে আবার ডুব দিল রাফির দুটি চোখের মায়ায়। তুমি আবার আমার স্বপ্নে? স্বপ্নে নয়, বাস্তবে এসেছি। না, আমি বিশ্বাস করি না। রাফির হাতে চিমটি দিয়ে বললাম, এবার বিশ্বাস হয়েছে তো? তুমি এখানে কেউ যদি দেখে ফেলে? দেখলে আমার কি? তোমার তাতে কি? কি গো, তোমার শেষ হলো কি? মিতুর কথা শুনতেই নীলা দরজা লাগিয়ে রাফির মুখ চেপে ধরল। আর কত মেয়ের জীবন নিয়ে খেলবি তুই? বলল। রাফি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি ভুল বুঝতেছো। বিশ্বাস করো, আজও আমার এই মনে নীলা ছাড়া অন্য কারো নাম লেখা নেই। বিশ্বাস আর তোকে? কি হলো, কথা বলছো না কেন? তোর ল্যাং ডাকতেছে, যা। এই তো আসছি আমি। বাই, খুব শীঘ্রই কোনো ভয়ঙ্কর সিনে দেখা হবে। তারপর রাফি ওয়াশরুম থেকে বের হয়। এত সময় কি করছিলে? ফ্রেশ হচ্ছিলাম। আচ্ছা, এবার তোমার কথাটাও বলো। আমার আবার কি কথা? ওই যে বলবে বলেছিলে। ও, আসলে আমি সাহেল খান। তুমি সাহেল খান সেটা তো জানি। আমি সেটা বলতে চাচ্ছি না। তুমি যে সাহেল নয় মিস্টার, সেটা আমি খুব ভালো করে জানি। কি যেন বলতে চেয়েছিলাম, আমার মনেই পড়ছে না। আচ্ছা, মনে পড়লে বলিও। অবশ্যই। আমি বলি, ও কি বলতে চায় আমাকে? কথাটা কে বলল? কোন কথা? আমি বলছি। এই তো বললো। আর কেউ আছে কি তোমার রুমে? কই না তো, এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই। কিন্তু আমি তো অন্য কারো কথা শুনলাম। তোমার মনের ভুল হতে পারে। আচ্ছা, তুমি নিচে যাও, আমি কাপড়টা চেঞ্জ করে আসছি। নিচে যাব কেন? আমি এখানে থাকলে কি এমন হবে? আমার কাপড় চেঞ্জ করতে সমস্যা হবে। বিয়ের পর সবই তো দেখবো আমি, আজ একটু দেখলে সমস্যা কি? রাফিকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম। শয়তান ছেমরি বলে কি? যা বলার তাই বলি। যা করার বিয়ের পর করো, এখন যাও। বলে মিতুর 2 হাত ধরে জোর করে মিতুকে সেখান থেকে বের করে দিল রাফি। মিতু সেখান থেকে যেতেই রাফির রুমে লুকিয়ে থাকা তৃতীয় জন মানে নীলা বের হলো দেওয়ালের ভিতর থেকে। বাহ, ভালোই তো মেয়েটাকে পটিয়ে নিলে। জানি না, কিন্তু আমাকে এসব করতে হচ্ছে বাধ্য হয়ে। বাধ্য হয়ে নাকি কোটি টাকা লোভে? তুমি বুঝবে না, আর আমি বললেও তুমি বিশ্বাস করবে না। বিশ্বাস করার মতো এমন কোনো কাজ করো নাই তুমি। ভালোবাসি তোমাকে, তাই বিশ্বাস করতে হবে। ভালোবাসতে না, আমার সাথে নাটক করতে। আর হ্যাঁ, নিউজটা পেয়েছো অবশ্যই। তোমার বন্ধু সিয়াম আর সিজান আর নেই এই দুনিয়ায়। তুমি কি তাদের খুন করেছিলে? কিন্তু কেন? আজ রাতের ভিতরে জেনে যাবি। আজ রাত তোর শেষ রাত হবে, তাই শেষ ইচ্ছাটা পূরণ করে নিস, আর কোনো চান্স পাবি না। রাফি। নীলা রাফিকে কিছু বলতে না দিয়ে বলল, মাত্র কয়েক ঘন্টা সময় আছে তোর হাতে, এখন আমি যাচ্ছি, বাই। খুব শীঘ্রই ফিরে আসবো তোর মরণ নিয়ে। বলেই নীলা গায়েব হয়ে গেল। নীলা চলে যাওয়ার পর রাফি চিন্তায় পড়ে গেল। তখন তার হাতে মাত্র কয়েক ঘন্টা সময় আছে। নীলার হাত থেকে নিজেকে বাঁচাতে হবে, অন্যদিকে ভাইকেও বাঁচাতে হবে। চোখের জল নিয়ে মনে মনে ভাবছিল রাফি, হায় রে কপাল, যাকে ভালোবাসলাম সেই এখন আমাকে খুন করতে চায়। মায়ের কাছে আমি মৃত। চোখের জল মুছে দিল
দিয়ে বলল, বলতে পারি? না মাগো, তোমার রাফি এখনো মরে নাই, সে তোমার সামনে আছে। মিতুকে বলতে গিয়ে ও বলতে পারি না, আসলে আমি যে তার ভালোবাসার মানুষ, সাহিল নয়। রাত প্রায় 12টা। রাফি তার আম্মু লামিয়ার রুমে ঢুকে দেখলো তিনি ঘুমিয়ে আছেন। সে তার মায়ের পায়ের কাছে গিয়ে কান্না করতে শুরু করলো। রাফি, মাগো ক্ষমা করে দিও, তোমার সন্তান হয়ে আমি এত বড় একটা বেইমানি করলাম, তোমার আমানত নষ্ট করে তোমাকে রাস্তায় নিয়ে আসলাম, ক্ষমা করে দিও আম্মু আমাকে। মায়ের দুটি পা জড়িয়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বলল। প্রায় 5 মিনিট পর লামিয়া একটু নড়ে উঠল। তা দেখে রাফি সেখান থেকে চুপি চুপি চলে গেল। রুমে গিয়ে বালিশে মাথা লাগাতেই মনে পড়ল তার বাবা মুস্তাকের কথা, তার খুনের দৃশ্যটা। রাফির চোখে হালকা একটু ঘুম আসতেই নীলা এসে হাজির তার রুমে। ঘুমের মধ্যে রাফি অনুভব করল তার ঠোঁট কেউ যেন একজন চুষে খাচ্ছে। চোখ মেলে তাকিয়ে দেখল মিতু তার উপর শুয়ে পাগলের মতো কিস করে যাচ্ছে তার ঠোঁটে। মিতুকে ছাড়িয়ে অবাক আর ভয়ের সুরে বলল, তুমি এখানে এত রাতে? এত রাতে আমার আশা কি মানা? তা না, কিন্তু এত রাতে কিভাবে এলে? উড়ে এসেছি। পাগল নাকি? লোক দেখলে এখন কি ভাববে? লোকে যা ভাবার ভাবুক, আমার তাতে কি? তোমাকে দেখতে মন চাইছিল তাই চলে এলাম। দরজা তো ভিতর দিয়ে লক করা, তাহলে তুমি আসলে কেমনে? আত্মাদের আসার জন্য দরজা জানলা কিছু লাগে কি? বলেই তার রূপ চেঞ্জ করলো। তুমি? অবাক হোস না, আগে বলেছিলাম না আসবো, তাই আসলাম। জানি তুমি আসবে। আর কি জানোস? অনেক কথা জানি যা তোমার অজানা আছে এখনো। হতে পারে। আচ্ছা, তুমি তো আমাকে মেরে ফেলবে, এর আগে আমাকে একটা সুযোগ দিবে কি? কিসের? আমার ভাইটাকে বাঁচানোর। তোর মৃত্যুর পর তোর ভাইকে বাঁচানো আমার দায়িত্ব। আর আমার বাবার খুনের প্রতিশোধ যারা আমার ভাইকে কিডন্যাপ করছে তারা আমার বাবাকে 2 দিন আগে খুন করেছে। নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলে ইমোশনাল করতে চাস আমাকে? মিথ্যা নয়, সত্যি বলছি আমি। তাহলে এখনো কেন তোর বাবার নামটা আত্মাদের লিস্টে ওঠেনি? সেটা আমি জানি কি, তোমার বিশ্বাস না হলে এই দেখো আমার বাবাকে খুন করার ভিডিও। বলে নীলাকে সরিয়ে রাফি তার ফোন বের করে ভিডিওটা খুঁজতে লাগলো। অনেক খুঁজেও ভিডিও পেল না রাফি। প্রমাণ কই? এই ফাইল তো ছিল। মিথ্যা বলার আর জায়গা পাস না, চল এবার দেখামো তোরে মজা। বলে কলার ধরে টেনে রাফিকে বিছানা থেকে নামালো নীলা। রাফির কথা শুনছেই না নীলা। সে রাফিকে নিয়ে চলে গেল ওই বিল্ডিংয়ের সামনে। নীলাকে প্রথম ধর্ষণ করেছিল রাফি ও তার বন্ধুরা মিলে। বিল্ডিংয়ের ছাদের উপর গিয়ে নীলা বলল, দেখ তো চিনিস কিনা এই জায়গাটা? না, আমি এখানে এর আগে কখনো আসি নাই। যদিও এই বিল্ডিংয়ের পাশ দিয়ে অনেকবার গেছি, কিন্তু এই বিল্ডিংয়ের ছাদে আজ প্রথম এসেছি। তোর মনে থাকবেই বা কেমনে? তুই তো ওই দিন মাতাল ছিলি। চল এবার আরেকটা জায়গা দেখাই যেটা তুই খুব ভালো করে জানোস এবং চিনোস। বলেই রাফিকে নিয়ে গেল একটা পোড়া বাড়িতে, যেখানে আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল নীলা আর শিমলার ক্ষতবিক্ষত দেহ। আশা করি এই বাড়িটা চিনতে তোর অসুবিধা হবে না। আমি জানি এখানে তোমাদের খুন হয়েছিল। খুন হওয়ার আগে এটা কার বাড়ি জানতাম না। খুনের পর দিন যখন খবর পেয়েছিলাম তখন জেনেছিলাম এটা তোমাদের বাড়ি। মৃত্যু তো দুয়ারে দাঁড়িয়ে আছে, তারপরও মিথ্যা চালি না। হয়তো সেদিনও সে মাতাল ছিল আপু। ভুলে গেছি সব, কিন্তু ভুলে যাওয়া জিনিস মনে করিয়ে দেওয়ার ওষুধ আমার জানা আছে। বলে রাফিকে ধাক্কা মেরে একটা চেয়ারে বসিয়ে দিল। সাথে সাথে একটা অদৃশ্য শিকল রাফির হাত পা বেঁধে নিল। এবার মনে পড়বে আশা করি। বলে নীলা রাফির হাতে হাত রাখলো। সাথে সাথে নীলার হাত থেকে রাফির শরীরে কারেন্টের শক লাগলো। একটানা 1.5-2 মিনিট কারেন্টের শক। চেয়ার দেওয়ার পর নীলা রাফিকে ছাড়লো। ছাড়া পেতেই রাফি বলে উঠল, আমি সত্যি বলছি, আমি তোমার খুনের ধর্ষণের পিছনে আমার কোনো হাত ছিল না। এখনো লাইনে আসিস নাই? বলে আরেকবার শক দিল। ছেড়ে দিতেই সেই একই কথা শোনা যায় রাফির মুখ থেকে। 4 বার শক দেওয়ার পর রাফি বলল, জানি তোমরা আজ আমাকে মেরেই ফেলবে। আমার সত্যটা আজ তোমাদের কাছে মিথ্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ
তোমরা প্রতিশোধের আগুনে পুড়ে অন্ধকার ছাই হয়ে গিয়েছো। নীলা আরেকবার শক্ট দেবে তখন তার হাত ধরে শিমলা বলল, আপু কি বলতে চাই একবার শুনি না। মরণকালে কখনো কেউ মিথ্যা বলে না, আর তার কথা শুনে যদি আমাদের কাছে মিথ্যা লাগে তাহলে তো আমরা মেরেই ফেলবো। রাফির প্রতি এখনও একটু ভালোবাসা আছে নীলার, মানে তাই হয়তো বোনের কথা সে ছেড়ে দিয়ে বলল, আচ্ছা তোর কথায় বেটাকে একটা চান্স দিলাম, এবার বল কি তোর সত্য কথা যা আমি জানি না। প্রথম দিন তোমাকে ধর্ষণ করেছি আমি, এটা হলো তোমাদের ভুল ধারণা। ওই রাতে আমি ড্রিঙ্ক করে সুলতানের বাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন খুব ভোরে উঠে আমাকে সুলতানের একটা কাজে রাজশাহী যেতে হবে। ওই দিন আদালতে বলা হয়েছিল যে আমি সেই রাতে আনলিমিটেড মদ পান করেছি। সেটা ভুল ছিল, আমি আনলিমিটেড নয়, মাত্র 1 চুমুন মদ খেয়েছিলাম। তাহলে ওই দিন তোর ভাই সুমন ওর বিরুদ্ধে সাক্ষী দিলি কেন? সেই বিশাল ঘটনা যার সম্পূর্ণটা জানি না আমি। আচ্ছা যা জানোস তাই বল। তোমাদের মতে আমি তোমাদের খুন করেছি, সেটাও তোমাদের ভুল ধারণা। কেমনি? তোমাদের খুন হয়েছিল রাত 11:15 আর আমি সেদিন জেল থেকে পালিয়েছি রাত 12:20। এখন বলো আমি কি জেলে বসে তোমাদের খুন করেছি? পিছন থেকে কথাটা বলল শিমলা। বলো, যুক্তি আছে তোমার কথাই। বাড়িতে যেতেই বাবা তোমার খুনের দায় আমার মাথায় দিয়ে আমাকে বাড়ি থেকে বিদায় করে দিল। আমিও সেদিন চললাম নতুন কোনো ঠিকানায়, যেখানে কেউ আমাকে মিথ্যা ধর্ষণের আর খুনের অপবাদ দিতে পারবে না। মাঝ রাস্তায় হাঁটছিলাম আর তোমার কথা ভাবছিলাম। জানি না কখন পিছন থেকে একটা ট্রাক এসে আমাকে ধাক্কা দিল আর আমি 4 থেকে 5 হাত দূরে গিয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল নিজেকে একটা হসপিটালের বেডে আবিষ্কার করলাম। পাশেই একটা ফোন টুংটুং করে শব্দ করে উঠল। তাকিয়ে দেখি আমার ফোন। হাতে নিয়ে আনলক করতেই দেখি একটা এমএমএস আসছে। ওই একটা এমএমএস বদলে দেয় আমার জীবন। আমি হয়ে উঠি মিথ্যা অপরাধী থেকে কোটিপতি। ওই ভিডিওতে কি এমন ছিল শুনি? ভিডিওটা ওপেন করতেই দেখলাম ক্ষতবিক্ষত অবস্থায় একটা চেয়ারে বসে আছে আমার ছোট ভাই সুমন। ভাইয়া আমাকে বাঁচা প্লিজ, আমি না বড্ড ভুল করে ফেলেছি ভাইয়া, আমাকে বাঁচা। ওরা আমাকে বলেছিল আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী না দিলে তুই মা বাবা সবাইকে মেরে ফেলবে। সবাইকে বাঁচানোর জন্য ভাইয়া আমি এসপিকে খুন করেছি এবং তোর উপর সব দোষ দিয়েছি, আমাকে মাফ করে দিস ভাইয়া। তখন একটা মাস্ক পরা লোক এসে সুমনের চুল শক্ত করে ধরে বলতে লাগলো, আমি যা বলবো তুই তাই করবি, এতে তোর লাভ আছে। এখন যেভাবে পুলিশের ভয়ে মুখ লুকাচ্ছিস, আমার কথা শুনলে আর তোকে মুখ লুকাতে হবে না। আর হ্যাঁ, যদি আমার কথা না শুনিস তোর ভাইকে এখানে জবাই করে পুঁতে দেব। কল রিসিভ করবি। ভিডিওটা শেষ হতেই একটা কল আসে ঢুকলো রাফির ফোনে। রিসিভ করার পর ওই লোকটা রাফিকে সব কিছু বুঝিয়ে দেয় কীভাবে কী করতে হবে। আর সেদিন থেকেই শুরু হয় রাফির নাটকীয় জীবনের গল্প। এটার পিছনে কে বা কারা হতে পারে ঠিক জানি না, কিন্তু আমার ভাইয়ের কিডন্যাপের সাথে আমাদের ধর্ষণ খুনের কি সম্পর্ক? কোটি টাকার সম্পর্ক। মানে? জানি না তোমাদের জীবনের ভিলেনটাকে, যে হোক না কেন সে প্রথমে তোমার বাবাকে খুন করিয়েছে, আমার ভাইকে দিয়ে তারপর আমার রূপ নিয়ে তোমাকে ধর্ষণ করেছে। মানে এখানে ভিলেনের কি লাভ? অনেক লাভ আছে। তোমার বাবাকে খুন করিয়েছে কারণ তিনি বেঁচে থাকলে এতদিনে তোমার আসল ধর্ষণকারী সবার সামনে বেরিয়ে আসতো। কিন্তু আমাকে ধর্ষণ? এখানেও তাদের লাভ আছে। প্রথমে তোমার বাবাকে খুন, পরে তোমাকে ধর্ষণ করে আমাকে অপরাধী বানিয়ে দিল। তার 1 মাস পর তারাই পুলিশকে টাকা দিয়ে আমাকে জেল থেকে পালানোর জন্য সাহায্য করলো। আর এইদিকে তোমাকে আর তোমার বোনকে খুন করলো। তোমাদের 2 বোনের খুনের দায়ভার সম্পূর্ণ আমার উপর চলে আসলো। আর আমি বাঁচার জন্য নিজেকে গোপন করতে লাগলাম। সেই সুযোগটাই কাজে লাগিয়ে তারা আমার ভাইকে কিডন্যাপ করে আর আমাকে লোভ দেখায় কোটি টাকার, প্লাস ভাইকে বাঁচানোর জন্য। তাহলে সম্পূর্ণ নাটক এই টাকার জন্য? মাঝখানে ধ্বংস হলো তোমার আর আমার 2টা পরিবার। এখন কি করবে? যা করার কাল করব। আর একটা কথা, এখনো আমি তোমাকে ভালোবাসি প্রিয়। রাফির কথা শুনে নীলা চুপ করে দাঁড়িয়ে আছে। নীলার কথার কোনো জবাব নেই নীলার কাছে। সে মানুষকে সে খুন করতে চাইছিল, সেই মানুষটা তাকে এখনো এত কিছুর পর ভালোবাসে। আমি কি পারবো তোমার হতে আগের মতন?
এখন এসব বলে লাভ নেই, রাত অনেক হয়ে গেছে। চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। কার বাড়িতে যাব আমি? যেখান থেকে তোমাকে নিয়ে এসেছি সেখানেই নিয়ে যাব। বলে রাফিকে নিয়ে রওনা দিল অদৃশ্য পথে নীলা। আগেরবার রাফিকে অজ্ঞান করে এনেছিল, তাই রাফি কিছু বুঝতে পারেনি, আর এখন রাফি সজ্ঞানে আছে। নীলা তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে বুকের সাথে। তখন যেন রাফি সেই পুরনো দিনগুলোর স্মৃতি বারবার মনে পড়ছে। তোমার মনে আছে কি ওই দিনের কথা? কোন দিনের কথা? একবার আমরা দুজন নৌকা ভ্রমণে গিয়েছিলাম মাইজাল বিলে। মনে আছে। সেদিন তুমি আমাকে এভাবেই শক্ত করে জড়িয়ে ধরেছিলে। ধরেছিলাম, ভয়ে যাতে আমি না পড়ে যাই, আর আজও ধরেছি ভয়ে যাতে তুমি না পড়ে যাও। আমি পড়ে গেলে মরে যাব, তাতে তো তোমারই লাভ হবে, দুজন আত্মা হয়ে যাবো। তবু আমি তোমাকে মরতে দিব না। এই একটু ওইদিকে যাবা কি? এখানে কি? শুনেছি ওখানেই আমার আম্মাকে দাফন করা হয়েছে। ও আচ্ছা। তারপর নীলা আর রাফি একটা কবরস্থানে গেল। সেখানে একটা কবরের সামনে দাঁড়িয়ে কবরের পাশে নাম লেখা নীলা। কি হলো, এখানে দাঁড়ালে কেন? বলো। ওই তো আমার আব্বুর কবর, তার পাশেই আমার বোনের আর আমার কবর। এখানে পড়ে আছে আমার আগুনে পোড়া ছারকার দেহ। শুনেছি আত্মাদের প্রয়োজন ফুরিয়ে যায়, তারা তখন মুক্তি পায়। তুমিও কি মুক্তি পেলে আমাকে ছেড়ে চলে যাবে? জানি না। তখন আমার কি হবে? কিছু হবে না, যখনই আমার কথা মনে পড়বে তুমি চলে আসবে এখানে। এখানে আসলে কি তোমাকে পাওয়া যাবে? কিন্তু সেদিন তুমি আমাকে দেখতে পাবে না। আজকের মতো আমি ঠিকই তোমাকে দেখতে পারবো কবর থেকে। তাহলে প্রতিশোধ না নিলে হয় না? আমি ততদিন তোমার কাছে থাকতে পারবো যতদিন না আমার প্রতিশোধের আগুন নিভে যাবে। যেমন কতদিন? একদিন হতে পারে, 1 মাসও হতে পারে, আবার 1 বছরও হতে পারে। তারপর চলে যাবে কি? তাহলে আমার কি হবে তখন? আচ্ছা এসব বাদ দাও, বলো তোমার আম্মুর কবরটা কোথায়? সামনে গেলে হয়তো পেয়ে যাব। তাহলে চলো। দুজনে একটু সামনে যেতেই দেখতে পেল রাফির আম্মুর কবর। এই তো, এখানেই ঘুমিয়ে আছেন আমার আম্মু। এমন হতভাগা আমি পারলাম না আমি আম্মুর তোমার দাফনটা নিজ হাতে করতে। বলেই কাঁদছিল রাফি। তাকে সান্ত্বনা দিয়ে নীলা বলল, কেঁদো না, আন্টির জন্য দোয়া করো, তিনি যেন ওপরে ভালো থাকেন। আচ্ছা আন্টি কিভাবে মারা গেলেন? জানি না, আব্বু বলেছিলেন আমি বাড়ি থেকে চলে আসার কয়েকদিন পর যখন সারা দেশে আমার মৃত্যুর ভুয়া নিউজ ছাড়ায়, সেটা শুনে আম্মু স্টক করে মারা গেছেন। তুমি তখন কোথায় ছিলে? আমি বন্দী ছিলাম সাহেলের চরিত্রে মিথ্যা নাটক করতে। কিন্তু আমার মন বলতেছে তোমার আম্মু স্টক করে মারা যায়নি, তাকে খুন করা হয়েছে। এটা মনে হচ্ছে কেন? আর তাকে খুন করা হলে কেনই বা আব্বু আমার থেকে লুকাবেন? জানি না, তবে আমার মন বলছে এটা খুন। কে করতে পারে আম্মুকে খুন? তোমার বাড়িতে গেলে, মানে তোমার আম্মু যেখানে ছিলেন সেখানে গেলে সব ঘটনা সামনে আসবে। তাহলে চলো এখনই যাই। কাল যাব, আজ না। আজ তাহলে কি করবে? তোমাকে বাসায় দিয়ে আসবো, আর আমার একটা আধুরা কাজ আছে, সেটা পূরণ করতে হবে। বাসার কথা শুনতেই রাফির মন খারাপ হয়ে গেল। সরি, আমি বাসায় যাব না। তোমার যা কাজ আছে আমাকে সাথে নিয়েই করবে। আজ সারা রাত আমি তোমার সাথেই থাকবো, ঘুরে বেড়াবো। এটা হতে পারে না, আমাকে যেখানে যেতে হবে সেখানে তুমি যেতে পারবে না। অগ্নিকাণ্ডে চাপ দিতে পারবো আমি, যদি হাতটা ধরো তুমি। বাহ, কবি কবি ভাব চলে আসছে। কবি কবি ভাব নয়, রোমান্টিক ভাব। তুমি আবার শুরু করে দিলে। আগেও একবার বলেছি, এখনো বলছি, তোমার আর আমার মিল হবে না কখনো। কেন? তুমি মানুষ আর আমি দেহহীন আত্মা। আমি তোমার দেহকে ভালোবাসি নাই, তোমাকে ভালোবেসেছি। তোমার সাথে কথায় পেরে ওঠা সম্ভব না আমার। আচ্ছা বলো, তাহলে সারা রাত কি করবে? ঘুরে বেড়াবো। কোথায়? যেদিকে চোখ যাবে সেদিকেই প্রিয়। নীলা রাফিকে নিয়ে রওনা দিল নতুন কোনো এক শহরে, যেখানে রাতের অন্ধকারে কেউ তাদের ডিস্টার্ব করবে না। একটা পাহাড়ের চূড়ায় দুজনে পাশাপাশি বসে চাঁদ দেখছিল। তোমার মতে কয়েকদিন আগে তোমার আম্মু মারা গেছেন কিডন্যাপারদের হাতে। আমার মতে তিনি মারা যাননি, আর তোমার মায়ের খুন আর কেউ না। মায়ের খুনি কে হতে পারে? মুস্তাক, তোমার বাবা। তাহলে আমার মায়ের খুনি কে হতে পারে? তোমার বাবা।
এটা তোমার ভুল ধারণা। আমার আব্বু এমন করতে পারবে না। সেটা তো কালকেই বোঝা যাবে। পরের দিন যখন নীলা আর রাফি তার বাড়িতে গেল, দরজার তালা ভাঙতে হবে মনে হয়। না, আমি খুলছি। কিভাবে? দেখো শুধু। বলে নীলা তালার দিকে তাকালো, সাথে সাথে তালা খুলে গেল। এটা কেমনে সম্ভব? আত্মা, তাই সম্ভব চোখের ইশারায়। ওহ, আমি তো ভুলেই যাই তুমি আত্মা। বলে ভিতরে ঢুকলো দুজন। রাফি দেখলো বিছানার পাশেই টেবিলে এখনও তার আম্মুর সেই ট্যাবলেটগুলো রয়েছে, যেগুলো আম্মু প্রতিদিন রাতে খেতেন। হয়তো সেদিন রাতেও খাওয়ার জন্য সেগুলো বের করেছিলেন, কিন্তু আর খাওয়া হলো না তার। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কোনো প্রমাণ পেল না। খুনি সব প্রমাণ মিটিয়ে ফেলেছে। আম্মুর খাটে বসে রাফি ভাবছিল কি করা যায়। তখন হাত থেকে হঠাৎ কাকতালীয়ভাবে ঘড়ি পড়ে গেল। ঘড়ি তোলার জন্য একটু নিচু করতেই চোখ পড়ল খাটের নিচে থাকা ছোট্ট একটি জিনিসের উপর, যা আমরা অনেক সময় এড়িয়ে যাই। একটা বোতলের মুখে খাটের নিচে পড়ে আছে। হাত বাড়িয়ে সেটা আনলো রাফি। নাম দেখে তো অবাক, ছোট ছোট করে লেখা আছে, স্পষ্ট বোঝা যাচ্ছিল বইকার বিষ। এটা এখানে? তুমি ঠিকই বলেছিলে, আম্মুকে খুন করা হয়েছে। এটার পেছনে তোমার বাবার হাত আছে। বিশ্বাস হয় না আমার। বাড়ি থেকে বেরিয়ে এসে পাশের প্রতিবেশীদের একটু জিজ্ঞাসা করে দেখো। সবাই জানে আমি মারা গেছি 6 মাস আগে। আজ আবার তাদের সামনে গেলে তো 12টা বাজবে। কার বাজবে? যার সামনেই যাবো সেই মনে করবে আমি ভূত হয়ে ফিরে এসেছি। তা ঠিক, কিন্তু এখন কি করা যায়? ভাবতে হবে। কেউ একজন লাগবে যে তোমার পরিচিত, তাকে দিয়ে জানা যাবে সবকিছু। একজন আছে। কে? মিতু। না, ওই মেয়েটা ভালো না। ওই মেয়েটারও হাত আছে এসবের পেছনে। জানি, কিন্তু কোনো শক্ত প্রমাণ পাইনি এখনো। আমি তাই তাকে দোষী মনে করতে পারছি না। তবে আজকের প্ল্যানটা সাকসেস হলে বোঝা যাবে আসলে সেও কি ওদের সাথে হাত মিলিয়েছে। কি প্ল্যান? মিতু যখন আশেপাশে লোকদের কাছে জানার জন্য যাবে, তখন তুমিও অদৃশ্য অবস্থায় যাবে সাথে। ফেরার পর যদি মিতু কিছু বানিয়ে বা মিথ্যা বলে তাহলে প্রমাণ হয়ে যাবে, ব্যাস। বুদ্ধিটা খারাপ না। তাহলে এখন চলো যাই। দরজায় তালা আবার লাগিয়ে আগের মতন যেভাবে আসছিল ঠিক সেভাবে দুজনে অদৃশ্য হয়ে গেল। সোজা গিয়ে দৃশ্যমান হলো রাফির বাসায়। এদিকে তার আম্মু লামিয়া সকলেই চলে গেছেন তার খালার বাসায়। মেয়েটাকে কল দিয়ে বলো আসতে। রাফি কল দেওয়ার জন্য ফোন হাতে নিলেও তখনই কেউ একজন তার পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এত সময় কোথায় ছিলে তুমি? পিছনে ঘুরে তাকাতেই রাফি দেখল মিতু। তাকে দেখে রীতিমতো টাসকি খেয়ে গেল রাফি। এদিকে নীলার চোখে লাল লাল হয়ে গেছে রাগে। চান্স পেলেই যেন আস্ত গিলে খাবে মিতুকে। নীলাকে রাফি দেখতে পেলেও মিতু দেখতে পাচ্ছে না। কি আর করার, রাফি মিথ্যা নাটক শুরু করলো আগের মতন। একটু কাজে ছিলাম। কি এমন কাজ? অনেক কাজ আছে। বর্তমানে আমার একটি কাজ করে দিতে পারবে কি তুমি? বলো কি কাজ? একটা বাড়ির ঠিকানা দেব, সেখানে বর্তমানে তালা ঝোলানো আছে। সেটা ভাঙতে হবে নাকি বেবি? বলে রাফির টানে টান দিল রাফি। ঢং দেখলে বাঁচি না। একবার নীলার দিকে তাকাচ্ছে আর একবার মিতুর দিকে। আরে ওইসব কিছু করতে হবে না, তুমি শুধু আশেপাশে লোকদের থেকে ওই বাড়ির মানুষগুলো এখন কোথায় আছে সেটা জেনে নিবা। এটা তো আমি এক চুটকিতেই করে দিতে পারি, কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো? বিনিময় কি? অফিসের কাজ নয়, এটা আমি খুব ভালো করেই জানি, তাই বিনিময় দিতে হবে। কি বিনিময় চাও তুমি? একটা লিপ কিস। বলে মিতু এগিয়ে গেল রাফির ঠোঁটের দিকে। রাফিও মনে মনে করে সাই দিল। যখন দুজনে চরম রোমান্টিক সিনে চলে আসছে তা দেখে নীলার রাগটা আর কন্ট্রোল করতে পারল না। রাফি আর মিতুর কাছে এসে দুজনের পিছনে হাত রেখে ঠাস করে একটা চড় মারল। রাফির মাথায় সাথে মিতুর মাথা লাগতেই দুজনে চেঁচিয়ে উঠল, উফ! কাজটা যে নীলা করেছে রাফি জানলেও ও মিতু জানে না, তাই বলে উঠল, মিতু এত জোরে কেন মারলে পিছন থেকে? আমি জানি কি, আমাকেও মারলো। আচ্ছা তুমি ঠিকানা দাও, আমি খোঁজ নিয়ে আসি। আসার পর কিন্তু আমার পাওনাটা নিয়েই ছাড়বো। অবশ্যই, একটার জায়গায় দুইটা দিমো। শালা তোকে কেডাই কিস করবে, ফকিন্নি একটা।
অবশ্যই। বলে বাসা থেকে বের হলেও মিতু মনে মনে ভাবছিল, আল্লাহ, যাক কিছুটার জন্য কিস করতে পারে নাই শালা, ওই ভাব নিবে তা না করে আমার সাথে সাই দেয়। এদিকে মিতু যেতেই নীলা রাফির কান ধরে টানতে টানতে বলছিল, একটা জায়গায় দুটি কিস দিবা, সাহস হয় কেমনে আমাকে সামনে রেখে এইসব ডিল করার? আরে আমি এসব নাটক করছিলাম তো। তাই বলে ওরে কিস করবা? ওই কিস করলাম। করতে চেয়েছিলে তো। আচ্ছা এসব বাদ দাও তো এখন। বাদ দিব কেন? মিতুকে ফলো করতে হবে না। তাহলে চলো এখন। তোমাকে যেতে হবে না, আমি দেখছি মিতুকে। আচ্ছা তুমি যাও, আমি বরং একটু ফ্রেশ হয়ে নেই। বলে নীলাকে বিদায় দিল রাফি। এদিকে মিতু রাফির প্রতিবেশীদের জিজ্ঞেস করলো। মিতু রাফি আর মোস্তাক চিনলেও তাদের বাড়ি চেনে না। রাফি দেওয়া ঠিকানা অনুযায়ী বাড়ির পাশে একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করলো, মামা এই বাড়ির লোকেরা কই? কেউ জানে না কোথায় আছে সবাই। গায়েব তার মানে? কিন্তু কেন? তারপর দোকানদার সব খুলে বলল। রাফি বিষয়ে অনেক কিছু অজানা ছিল, তাই যা শুনেছিল তাই বলল গিয়ে রাফিকে। রাফির আম্মুর মৃত্যুর 4 দিন আগে সুমন বাসায় ফিরে এসেছিল। ওই রাতে কি হয়েছিল কেউ জানে না। বাইরে ছিল। তার আম্মুর মৃত্যু হয় 11টার দিকে, আর তখন থেকেই তার বাবা নিখোঁজ। তাহলে ওর সন্দেহ ঠিক হয়েছিল? কার সন্দেহ? না কিছু না। আচ্ছা তুমি এখনো আসতে পারো? তাহলে কি সমস্যা? আমার একটা কাজ আছে। সারাদিন কাজ 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 ছাড়া একটু রোমান্স করতে শেখো না। সময় আসলে শিখে নিব। এত কষ্ট বুকে নিয়ে কেমনে হ্যাপি থাকো? এখন আমি শিখিয়ে দিলে কেমন হবে? ব্যাস, শখ দেখতেছি রোমান্স করার। আজ দেখবো কেমন রোমান্টিক তুমি। বলে শক্ত করে মিতুকে জড়িয়ে ধরল। ওহ, আমার চোখের দিকে তাকাও। নিচের দিকে তাকিয়ে আছে দেখে রাফি নববধূর মতন মিতুর থুতনি ধরে তার দিকে তাকালো। সরি, আপনাদের তো বলাই হলো না। রাফি এত তাড়াতাড়ি কেন মিতুর প্রতি এত দুর্বল হয়ে গেল? প্রতিদিন শার্ট প্যান্ট পরে অফিসে যায়, অফিসে সবার ক্রাশ মিতু। আজ প্রথমেই সে শাড়ি পরে রাফির সামনে এলো। শাড়িতে তাকে যা লাগছে না বলার বাইরে। মজার বিষয় হলেও শাড়ি পরার পর মিতুকে একদম নীলার মতো লাগছে। বিছানায় যাবে নাকি? রাফির মুখে এমন কথা শুনতেই মিতুর ঠোঁট শুকনো হয়ে গেল। এতদিন অনেকবার বলতো মন থেকে নয়, মুখের কথা, আর আজ রাফি বলছে সে তা চায় না এসব কিছু। কি হলো, কিছু বলো। মানে? রাফি মিতুকে আর কিছু বলার সুযোগ না দিয়েই কোলে তুলে নিয়ে গেল বিছানায়। রাফির মাথায় কিসের ভূত চেপেছে রাফি নিজেও জানে না। সে কি করতে চলেছে এখন। তুমি কি সিরিয়াস? কিন্তু বিয়ের পর তোমার সবই তো আমার। বিয়ের পর কিন্তু, এখন না। সরি বেবি, এখনই সব আমার করে নিব। বলে নীলার দুটি গালে টিপ দিল। আঙুল দিয়ে মিতুর নাক থেকে গলা স্পর্শ করে বুকের নিচে নাভি পর্যন্ত গেল। রাফি প্রতিটা স্পর্শে মিতু কেঁপে উঠছিল। আঁচলটা তুমি সরাবে নাকি আমি সরাবো? এমনটা না করলে হয় না। বুঝেছি, যা করার আমি সব নিজে থেকেই করতে হবে। বলে মিতুর আঁচল ধরে টেনে দিয়ে সম্পূর্ণ শাড়ি খুলে ফেলল রাফি। ব্লাউজ আর সায়া ছাড়া এখন মিতুর গায়ে কিছুই নাই। 2 হাত দিয়ে বুক টেনে নিলেও মিতু বড্ড অসহায় ছিল। মিতুকে সেদিন রাফি একটু এগিয়ে এসে প্রথম মিতুর কপালে একটা কিস দিলেও তারপর তাকে শুইয়ে দিয়ে আলতো করে ঠোঁটে একটা কিস দিল। সাথে সাথে কেঁপে উঠল মিতু। কয়েক সেকেন্ডের পরেই রাফি মিতুর ঠোঁটজোড়া তার দখলে নিয়ে নিল। মিতুও কোনো বাধা দিল না। সে তো রাফিকে ভালোবাসবে, নতুবা ভালোবাসতে চলেছে। 2 মিনিট পর রাফি ছেড়ে দিতেই মিতু বলল, একটা কথা বলবো কি? কি? আমার দেহ লুটে খাওয়ার পর আমাকে মেরো ফেলো প্লিজ। কেন? এই দেহটা অনেকের খাবার হয়েছে, আর চাই না কারো খাদক হোক আমার দেহটা। বলে 2 ফোঁটা চোখের জল ফেলল মিতু। মিতুর কথাটা শেষ হতে না হতেই পেছন থেকে রাফির মাথায় কে যেন ঠাস করে চড় মারল। রাফি ঘুরে তাকাতে দেখে তার আম্মু। হঠাৎ এখানে আম্মুকে দেখে ভয় পেয়ে গেল রাফি। বিয়াদু, বিয়ের আগে এসব কি?
আম্মু তুমি এখানে? মা মিতু, এখন তুমি বাসায় যাও। কালই তোমার বাসায় আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। বিয়ের আগে কখনোই ওর সাথে দেখা করবা না তুমি। মিতু তাড়াতাড়ি শাড়ি ঠিক করে বলল, কিন্তু আন্টি, আমার বাসায় তো কেউ নাই, আমি একা, ভাই একটা কাজে বাইরে গেছে। আচ্ছা, আমি ফোনে কথা বলবো, তুমি এখন যাও। মিতু চলে গেল আর কিছু না বলে। এদিকে রাফি মাথা নিচের দিকে করে বসে আছে লজ্জায়, যেন তার মাথাটাই কাটা যাচ্ছে। এমন একটা সিনে আম্মু তাকে দেখে ফেলেছে। কি করতে চলেছিলি এসব? জানি না। এখন যদি আমি না আসতাম, না জানি কি করতে, আমার ভাবতেই লজ্জা লাগে। আচ্ছা আম্মু, দরজা তো ভিতর থেকে লাগানো, তাহলে তুমি আসলে কেমনে? তোরে বারবার বলতে হবে কি আপনাদের জন্য কোনো দরজা লাগে না? বলেই লামিয়া রূপ চেঞ্জ করলো। আরে লামিয়া না, লামিয়ার রূপ নিয়ে এসেছিল নীলা। রাফি নীলাকে দেখতেই লাফ দিয়ে উঠে বলল, তুমি না উত্তর দিশায় গেলা কি কাজের জন্য? গিয়েছিলাম, তবে ফিরে এসেছিলাম এটা ভেবে তুই আমাকে মিস করবি, কিন্তু এখানে আসার পর তো দেখলাম তুই বেশ সুখেই আছিস। কথাগুলো বলতে বলতে নীলা সামনের দিকে এগোচ্ছিল আর রাফি পেছনের দিকে। সকালের কিস দেওয়ার সময় ধরে ফেলেছিল কি মায়ের না দিয়েছিল নীলা। এখন যদি ধরে, আশা করি আস্ত রাখবে না রাফিকে। পেছনে যাচ্ছ কেন? ভয়ে। কিসে? মায়ের খাওয়ার। মায়ের খাওয়ার কাজ যখন করেছো তো খেতেই হবে। জানি না মেয়েটাকে দেখে কেন আমার এমনটা ফিল হয়, খালি রোমান্স করতে চায়। রোমান্স করতে চাই তাই না? রাফি দেওয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলো। চলো এবার আমার সাথে রোমান্স করবে। কিন্তু তুমি তো আত্মা, তোমাকে স্পর্শ করা যায় না তো? কখনো স্পর্শ করে দেখেছিলে কি? না। এখন দেখো তো। নীলার কথা শুনে রাফি নীলার কপালে হাত দিলেও হাত দিতেই সে অবাক করে, নীলা তো স্পর্শ করাই যাচ্ছে মানুষের মতো, আসলে সে কি আত্মা না? আত্মা, কিন্তু তুমি ছাড়া আর কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। এদিকে মিতু আজ সকালে যখন দোকানের কাছ থেকে রাফি আর নীলার সব ঘটনা শুনল, তার আজ ভাবতেই ঘৃণা লাগছে। একটা মেয়ে হয়ে সে ধর্ষকদের সাথে হাত মিলিয়েছে, কিন্তু কে এই জঘন্যতম কাজটা করেছে? মিতুর কাছ থেকে ওর সঙ্গীরা অনেক কিছু লুকিয়েছে। রাফির মায়ের খুন, নীলা আর শিমলার ধর্ষণ ও খুন, এগুলো জানলে কখনো সে তাদের সাথে কাজ করতো না। ভেবেছিল এর পিছনে কার হাত হতে পারে। তখন তার কাছে একটা কল আসতেই অচেনা নাম্বারে। হ্যালো, কোথায় এখন? তোমার ফোন কই? এটা কার নাম্বার? কাল রাত থেকে তোমার নাম্বার বন্ধ দেখাচ্ছে কেন? এসব বাদ দাও, পরে বলবো, সময় খুব কম, রেডি থেকো, কাল ভোরে ফ্লাইটে ও চলে যাবে। কোথায়? জাপান। আজ বিকেলে আমার সাথে একটু দেখা করতে পারবা কি? কেন? খুব দরকার আছে। আমি খুব চাপে আছি, তাই দেখা করতে পারবো না। না হলে কালকে ভোরে এয়ারপোর্টে সোজা দেখা হবে। আমি এসব কিছু জানি না, দেখা করতে বলছি, বাস দেখা করবি। বিকাল 4টায় আম্বরখানা ইউনিস পার্কে। বুঝলাম, চেষ্টা করো প্লিজ। মিতু আর কিছু না বলে কল কেটে দিল। বিকালে 4টায় মিতু ওই পার্কে গেলেও সেখানে সাহিল আসার কথা। সেখানে গিয়ে দেখলো সে আসে নাই, কিন্তু পাশের ঝোপের দিকে তাকাতেই মিতু অবাক, সেখানে পড়ে থাকা একটা দেহ দেখে। পাশে গিয়ে যখন মুখ দেখলো, মিতু সাথে সাথে এক কদম পিছিয়ে এসে নিজের মুখটা চেপে ধরল। আকাশ ভেঙে যেন মিতুর মাথায় পড়ল। চোখের কোণে জমে থাকা দুফোঁটা অশ্রু গাল বেয়ে নিচে নামতে লাগলো, কারণ এই ঝোপেই ছিল রাফির লাশ।